আর আমি পুরোপুরি খোলাসাভাবে সামনে না আসার সুযোগটা আপনি নিয়েছিলেন। আমার মুঠোফোন চুরি করে আমার অসুস্থতায় অনুপস্থিতির সুযোগ নিয়ে আমার পছন্দের মানুষের সাথে আমি সে যে রিলেশনে গিয়েছিলেন, এসব অনেক কিছুই এখন সে জানে। সুতরাং বুঝতে পারছেন, উৎস সারা জীবন কাকে ভালোবেসেছে? আমাকে। মানুষটা আপনাকে আমি ভেবে ভালোবেসেছে। তার সব ভালোবাসা তাৎক্ষণিক আপনি পেলেও সেটা আমার জন্যই ছিল। এখানে আর কোনো লুকোচুরি নেই। জুই উৎসের দিকে এগিয়ে এলো, আঙুলের ইশারায় নিতুকে দেখিয়ে বলল, ও মিথ্যা বলছে, বিশ্বাস করো, ওই মেয়ে মিথ্যা কথা বলছে। এরকম কিছুই হয়নি, আমি কোনোভাবেই এসব করিনি। উৎস বেশ স্বাভাবিকভাবেই বলল, আচ্ছা, করেননি তাতে কি হয়েছে? অতীত সেটা ছাড়া অনেক কিছুই করেছেন। উৎস নিতুর হাত ছেড়ে আঙুল উঁচিয়ে জুইকে উদ্দেশ্য করে বলল, এই মুখের কথার দাম নেই আমার কাছে। যে শরীরকে আমি ছাড়া অন্য কেউ ছুঁয়েছে, সেই শরীরের প্রতি আমার কোনো আকর্ষণ নেই। যেই মন আমি ছাড়া অন্য কেউ অন্য কাউকে ভালোবেসেছে, সে মন আমার প্রয়োজন নেই। সর্বোপরি যে মানুষটা আপনি, সেই মানুষকে আমার কশ্চিন কালেও চাই না। আমার ব্যক্তিগত নারী আছে, তাকে আমি অসম্ভব ভালোবাসি। সে আমার কাছে চাঁদ। যেখানে আমার ব্যক্তিগত চাঁদ আছে, সেখানে আমি শরীর বিলিয়ে দেয়া রাস্তার মেয়েদের দিকে ফিরেও তাকাই না। চার্জ প্রয়োজন হওয়া টর্চ লাইট আপনি। আপনার ক্ষণে ক্ষণে চার্জার পাল্টানোর স্বভাব নিয়ে এগিয়ে যান, এদিকে ফিরেও তাকাবেন না। জুই ধরে চাওয়া গলায় বলে উঠল। উৎস, নিতু বলে উঠল, আপনার মান সম্মান প্রবল। এখনো লজ্জা লাগছে না এসব শুনে? মরে যেতে ইচ্ছে করছে না নিজের চারিত্রিক সনদ পেয়ে? এক সময় যে পুরুষ আপনাকে চোখে হারাতো, সে এখন চোখ তুলে চাইতে চায় না। লজ্জাবোধ হয় না এতেও? এসেছেন ভালোবাসার কথা বলতে? আজ থেকে 11 বছর আগে আপনি যেমন লোভী ছিলেন, এখনো ঠিক তেমনই আছেন। লোভের বশবর্তী হয়ে বান্ধবীর প্রিয় মানুষকে কায়দা করে নিজের করে নিলেন। যখন দেখলেন তার আয় সামান্য, যতটা আশা করেছিলেন ততটা না, তখনই আরও একটা ধনী লোক দেখে তার হাত ধরলেন। এখন যখন জেনেছেন ক্যামেলিয়া পুনরায় উৎসের জীবনে ফিরে এসেছে, উৎস ভালো একটা অবস্থানে আছে, তখন আর লোভ সামলাতে পারেননি, ছুটে চলে এসেছেন। এত নিকৃষ্ট মানুষ হয়? আপনি আদতে মানুষ কিনা তাতে আমার সন্দেহ আছে। জুই টলমল চোখে মাথা নিচু করে নিতুর কথা শুনে গেল। পরক্ষণে উৎসের দিকে তাকিয়ে বলল, ভালোই আছো তাহলে? আমি ভেবেছিলাম। উৎস চকিতে শুধালো, কি ভেবেছিলেন? আপনার মতো মেয়ের জন্য মরে যাচ্ছি? ভালো আছি আমি। আমার জীবনের সেরা সময়টা পার করছি এখন, অবশ্যই সেরা মানুষের সাথে। আমাকে ক্ষমা করা যায় না? জুইয়ের প্রশ্ন হাসলো উৎস। নিতুর দিকে তাকিয়ে বলল, ক্ষমা করা যায়। হঠাৎই চোখ মুখ চকচক করে উঠল জুইয়ের। হাতের উল্টো দিকে দিয়ে গাল মুছে বলল, সব ভুলে ফিরিয়ে নেওয়া যায় না একটাবারের জন্য? নিতু একমনে তাকিয়ে রইল উৎসের দিকে। চোখে মুখে প্রশ্ন, কি জবাব দেবে উৎস? উৎস তখনও নিতুর দিকেই তাকিয়ে। উৎস ওভাবেই জবাবে বলল, মানুষ হিসেবে ক্ষমা করতেই পারি, কোনো একজনের ব্যক্তিগত পুরুষ হিসেবে অতীতকে বর্তমানে নিয়ে আসতে পারি না। একা থাকলেও সেটা কখনোই করতাম না। আর এখন এখন সেটা তো করার প্রশ্নই আসে না। উৎস ডান হাতে নিতুর গাল স্পর্শ করে বলল, আমি আমার বিকাল ফুল পেয়ে গেছি। আমি এখন কারো ব্যক্তিগত পুরুষ। নিতুর চোখ জোড়া আনন্দে ছলছল করে উঠল। ওদিকে আরেকজনের হৃদয় হয়তো ভেঙে মাঝসাগরে প্রাণ হারালো। নিতু উৎসের হাতের উপর হাত রেখে জুইয়ের দিকে তাকালো, বলল, এবার অন্তত আমাকে ভালো থাকতে দে জুই। আমি তো আমার পছন্দের মানুষটাকে তোর হতে দেখে 11টা বছর একা থেকেছি। একটা বারের জন্য বলতে আসেনি এই মানুষটা আগাগোড়া আমার, শুধুমাত্র আমার। ভেবেছিলাম পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ ভালো থাকলেই আমিও ভালো থাকবো। কিন্তু যখন সবটা জানলাম, ভাগ্য আমাদের আমাদের একসাথে লিখে নিয়েছে বুঝলাম, তখন আমি তাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। এই মানুষটা আমার প্রথম প্রেম এবং শেষ ভালোবাসা। তার দিকে তুই দ্বিতীয়বার হাত বাড়াস না। এবার সহ্য করে নিলেও পরবর্তীতে আমি সহ্য করব না, হাত ভেঙে গুড়িয়ে দিব। আশা করি তার মনের কথাগুলো জানার পর তোর সম্পর্কে সে এখন
কী ধারণা পোষণ করে সেটা জানার পর তুই এদিকে আর ফিরেও তাকাবি না? মেয়েদের আত্মসম্মান থাকা জরুরি। টাকার দিকে না তাকিয়ে সম্মানের দিকে একটু চেয়ে দেখ। একবার তো দিয়েই দিয়েছিলাম এই মানুষটাকে, ভালো রাখতে পারিসনি। এবার আর চোখ তুলেও চেয়ে দেখিস না। নিজেও ভালো থাক আর আমাদেরও ভালো থাকতে দে। ছেঁড়া পোশাক পরে দৌড়াচ্ছে এক অল্প বয়সী নারী। দুই বাহুতে বেশ খানিকটা অংশ ছিঁড়ে ফেলা হয়েছে। মেয়েটার চোখে মুখে আতঙ্ক, প্রাণপণে দৌড়াচ্ছে সে। বারবার পেছনে ফিরে দেখছে আর সামনের দিকে যত দ্রুত সম্ভব দৌড়াচ্ছে। চারিদিকে অন্ধকার নেমেছে, মৃদু আলো জ্বলছে কিছু দূর পরপর। অসময়ে বৃষ্টি নেমেছে, বৃষ্টিতে ভিজে একাকার অবস্থা। চুল মুখ বেয়ে পানি ঝরছে। বিল্ডিং এর কাজ হচ্ছে এমন একটা জায়গা দেখা সামনের দিকটায় লুকিয়ে পড়ল মেয়েটা। পেছনের দিকে কয়েকজনের পায়ের শব্দ পাওয়া যাচ্ছে, বুকটা দ্রুম দ্রুম করে কাঁপছে যেন। ছেলেগুলো কাছাকাছি আসতেই ভয় যেন কয়েক গুণ বাড়ছিল। চুপচাপ দাঁড়িয়ে রইল সে ওখানে, ভয়ে সমস্ত শরীর কাঁপছে তার। বৃষ্টির পানি বেশ কিছুক্ষণ মাথা সমস্ত শরীর পড়ার ক্ষণিকেই ঠান্ডা লেগে গিয়েছে। আচমকা হাঁচি হওয়ায় ছেলেগুলো মেয়েটার উপস্থিতি টের পেতেই মেয়েটা আগের অবস্থান ত্যাগ করে দৌড়ে রাস্তার দিকে বেরিয়ে এলো। দৌড়ে মেয়েটার পিছু নিল ছেলেগুলো। হঠাৎই গলির মুখে ওবার এসে পড়ায় আকস্মাৎ ধাক্কায় মেয়েটি রাস্তায় লুটিয়ে পড়ল। ছেলেগুলো ওখানেই দাঁড়িয়ে গেল। একজন দুই হাতে অন্যদের সেখানেই দাঁড়িয়ে যেতে বলল। দূরত্ব কিছুটা বাকি তাদের মধ্যে। কেউ একজন পেছন থেকে বলে উঠল, একে অপরের সম্মতিতে বিদায় নিল সবাই মিলে। রাস্তায় পড়ে আছে মেয়েটি, হয়তো ওঠার চেষ্টা করছে একটু করে। গাড়ি থেকে ড্রাইভার সহ তাড়াতাড়ি করে বেরিয়ে এলো নিতু আর বন্যা। দৌড়ে এসে মেয়েটির দুই বাহু ধরে দাঁড় করানোর চেষ্টা করলো। নিতু বন্যাকে বলে উঠল, গাড়িতে নতুন যে ওড়নাটা আছে ওটা নিয়ে আয়, শরীরটা ঢেকে দেই। বন্যা ছুটে গেল গাড়ির দিকে। নিতু ড্রাইভারের দিকে তাকালো। ড্রাইভার একটু ভয় পেয়ে আছে, কি করবে বুঝতে না পেরে চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন এখনই তাকে কোনো কাজের হুকুম দেওয়া হবে এবং এরপর সে সেটা করবে। নিতু মেয়েটাকে নিজের সাথে এক প্রকার জড়িয়ে নিয়ে বলল, ভাই, আপনি যদি একটু সাহায্য করতেন। লোকটা আমতা আমতা করে বলল, নিতু আশ্বস্ত করে বলল, আপনার ভয় নেই, আপনি একটু ওনাকে ধরে গাড়িতে তুলতে সাহায্য করবেন, হাসপাতালে নিয়ে যাওয়া জরুরি। বন্যা এসে ওড়না পেঁচিয়ে দিল শরীর। তিনজনে মিলে মেয়েটাকে গাড়িতে তুলল। সময় নষ্ট না করে গাড়ি ছুটল হাসপাতালের উদ্দেশ্যে। পুরো রাস্তা নিতু এবং বন্যা মেয়েটাকে জাগ্রত রাখার চেষ্টা করলো। মেয়েটা ছোট ছোট চোখে তাকিয়ে থাকছে, আবার কিছুক্ষণ পর পর চোখ বন্ধ করে নিচ্ছে। আধো আধো গলায় কিছু বলার চেষ্টা করছে, কিন্তু নিতু বা বন্যা কেউই কিছু বুঝতে পারছে না। আঘাত খুব একটা লাগেনি। নিতু আন্দাজ করলো মেয়েটা কঠিন বিপদ থেকে নিজেকে বাঁচাতে পালিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই হাসপাতালে পৌঁছালো সবাই। ইমার্জেন্সিতে ভর্তি করা হলো মেয়েটাকে। চিকিৎসা চলল বেশ কিছু সময় ধরে। সাধারণ দুর্ঘটনা না হওয়ায় পুলিশে খবর দিতে হলো, কারণ পুলিশের অনুমতি ছাড়া চিকিৎসা শুরু হচ্ছিল না। নিতু এবং বন্যাকে জিজ্ঞাসাবাদ করা হলো, ড্রাইভারও বাদ গেল না। যতটুকু জানানো সম্ভব সবটা জানালো তারা। ভিকটিমের জবানবন্দির অপেক্ষায় হাসপাতালে রয়ে গেল দুইজন অফিসার। নিতু এবং বন্যাও বাড়ি পৌঁছাতে পারল না। এভাবে একটা মেয়েকে বাড়ির মানুষের হাতে তুলে না দিয়ে যাওয়াটা সমীচীন দেখালো না। নিতু এবং উৎস সাজেক থেকে ভ্রমণ শেষ করে বাড়ি ফিরেছে কয়েকদিন হলো। উৎসের ছুটির মধ্যেই জরুরি মিশনের জন্য ডাক পড়ায় তাকে কাজে ফিরতে হয়েছে। নিতু আজকাল আবার কাজে মন দিয়েছে। নূরজাহান বেগম বাড়ি ফিরেছেন গত পরশু। এক জায়গা থেকে ঘুরে আসার পর বন্যার সাথে একটু বেরিয়ে কথাবার্তা না শেয়ার করা অবধি ভালো লাগছিল না নিতুর। বন্ধুর সাথে দেখা করতে আর কথা বলতে বলতে মনটা ছটফট করছিল যেন। তাই মনকে কষ্ট না দিয়ে বন্যার সাথে কথা বলে দুজন মিলে সময় বের হয় একটু ঘুরতে বেরিয়েছিল।
প্রয়োজনীয় শখের কিছু কেনাকাটা করে দুজনে রেস্টুরেন্টে খেয়ে সন্ধ্যের পর বেরিয়েছিল বাসায় ফেরার উদ্দেশ্যে। বাসায় পৌঁছানোর পূর্বেই দুর্ঘটনার সম্মুখীন হলো দুজনে। নিতু বাসায় শাশুড়িকে জানিয়ে দিয়েছে সম্পূর্ণ ঘটনা। ফরিনা বেগম শক্ত ধাঁচের এবং বুদ্ধিমতী মহিলা। তিনি নিতুকে জানিয়েছেন মেয়েটাকে একা ফেলে যেন নিতু কিছুতেই বাড়ি না ফেরে। রাত তাতে যতই হয় হোক, পৃথিবী থেকে মনুষ্যত্ব উঠে যাচ্ছে। নিতু যেন সেটা আরো এক ধাপ এগিয়ে না দেয়। বাসা থেকে গাড়ি ঠিকানায় সময় মতো পৌঁছে যাবে। রাতে গাড়ির চিন্তা করতে হবে না নিতুর। প্রয়োজনে বান্ধবীকে নিয়েই যেন রাতে বাড়ি ফিরে। মেয়েটার সুস্থ হতেই তার পরিচয় জানতে, বাড়ির লোকদের খবর দিতে এবং পুরো ঘটনার কিছুটা অন্তত জানা যায় কিনা তার জন্য অফিস কেবিনে প্রবেশ করেছেন কিছুক্ষণ আগে। নিতু এবং বন্যা বাহিরে বসে আছে। একজন নার্স বের হতেই নিতুর মেয়েটার ব্যাপারে জানতে চাইলে নার্স জানালো মেয়েটার নাম আশা। সে রাজনীতিবিদ মাহসিন সাহেবের মেয়ে। নার্স এটাও জানালো মেয়েটার উপর আক্রমণ করা হয়েছিল, হয়তো রাজনৈতিক ব্যাপারে জড়িত। তার বাড়িতে খবর দেওয়া হয়েছে, এখনই হয়তো চলে আসবে। মহসিন সাহেব নামটা চেনা চেনা লাগলো নিতুর। মুখ গুরু গম্ভীর করে ভাবতে বসলো সে। নামটা কোথায় যেন শুনেছে। নিতুকে ভাবুক দেখে বন্যা বলে উঠল, তোর আবার কি হলো? কি ভাবছিস? নিতু নখ কামড়ে বলল, নামটা কোথায় যেন শুনেছি। ব্রেনকে এত প্রেশার দিতে হবে না, এলেই দেখতে পারবি। আমাদের সাথেও কথা বলতে আসবে নিশ্চয়ই। আফটার অল তাদের মেয়েকে আমরাই হসপিটালে নিয়ে এসেছি। নিতু সায় দিয়ে চুপ করে বসে অপেক্ষা করলো। প্রায় 20 মিনিট যেতে না যেতেই একদল লোককে হুড়মুড়িয়ে হাসপাতালের করিডোরে আসতে দেখা গেল। সামনের সারিতে সাদা পাঞ্জাবি পাজামা পরিহিত পুরুষকে এক নজর দেখেই দাঁড়িয়ে গেল নিতু। চিনতে পারলো বোধহয়। বিড়বিড় করে বলে উঠল, এরাই তাহলে আশার বাড়ির মানুষ। বন্যার সামনের দিকে তাকিয়ে বলল, হবে হয়তো। কেন? আশরাফ, আশা এরা ভাই বোন সম্ভবত। বন্যা প্রশ্ন ছুড়ল। আশরাফকে? নিতু ইশারায় দেখিয়ে বলল, সামনে সাদা পাঞ্জাবি পরা ছেলেটা। তুই চিনলি কিভাবে? তোকে বলেছিলাম না, একটা ছেলে আমাকে আর রিশাকে বিরক্ত করেছিল, থানা পুলিশ হয়েছিল। এটাই সেই ছেলে। আল্লাহ বিচার করে জানি, তবে এত জলদি মেয়েটার জন্য খারাপ লাগছে। মেয়েটা এই ছেলের বোন। মহসিন সাহেব এবং আশরাফ কেবিনে প্রবেশ করলো। বাকি সবাই বাহিরে দাঁড়িয়ে অপেক্ষারত। ডাক্তার এই অল্প সময়ে বেশ কয়েকবার চেক আপ করে গিয়েছেন। আশার অবস্থা এখন অনেকটা ভালো। পুলিশ কথা বলে ড্রাইভারকে যেতে দিয়েছে। নিতু আর বন্যা বাহিরে ছিল। নার্স এসে জানালো পেশেন্ট তাদের দুজনের সাথে দেখা করতে চাইছে। এতক্ষণে সুযোগ মিলল তাদের দুজনের। বন্যা ভেতরে যেতে ইতস্তত করলেও নিতু হাত ধরে টেনে ভেতরে নিয়ে গেল তাকে। কেবিন থেকে অফিসার দুজন বেরিয়ে গেলেন। সম্ভবত কথাবার্তা সব শেষ হয়েছে। মহসিন সাহেব বেডের পাশে মেয়ের হাত ধরে দুঃখী মুখে কথা বলছেন মেয়ের সাথে। আশরাফ পাশে দাঁড়িয়ে আছে। নিতু আর বন্যা ভেতরে প্রবেশ করতে তিনচোরা চোখ তাদের দিকে গেল। ভ্রুকুচকে তাকিয়ে রইল আশরাফ। নিতুকে চিনতে তার ভুল হয়নি। মহসিন সাহেব উঠে দাঁড়ালেন, আন্তরিকতার সাথে বললেন, নিতু মৃদু হাসল। আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলল, হয়তো আল্লাহই পাঠিয়েছিলেন আমাদের। নারী তো আজকাল কোথাও সেফ না। কোনো ছেলে রাস্তায় ইফটিজিং করে আর তার বোনকে আবার অন্য কেউ। আসার জন্য সত্যি খারাপ লাগছে। যত শক্তি খ্যাতি থাকুক না কেন, কিছু শুয়োরের বাচ্চার কাছে কোনোভাবেই সেফ না। শেষ কথাটা আশরাফের দিকে তাকিয়ে বলল নিতু। আশরাফ লজ্জায় কষ্টে অনুশোচনায় মাথা নিচু করে রইল। বন্যা এবং নিতু দুজনে আশার সাথে কিছুক্ষণ কথা বলে বিদায় নিতে চাইল। মহসিন সাহেব জানালেন এত রাতে একা না গিয়ে তাদের মধ্যে কেউ পৌঁছে দিলে ভালো হবে। নিতু নিজেদের গাড়ির কথা জানালো। মহসিন সাহেব আপত্তি করলেন না। নিতু বলল, আশা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের রাতটা এখানেই থাকতে হবে। সকালে এসে দেখা করে যাব আরেকবার। বেরিয়ে এলো দুজনে। কয়েক কদম হাঁটতেই পেছন থেকে পুরুষ কণ্ঠস্বর ভেসে এলো,
এই যে শুনছেন? পেছন থেকে ডাক শুনে ঘুরে তাকালো দুজন। আশরাফকে দেখে দাঁড়িয়ে গেল তারা। আশরাফ এগিয়ে এসে তাদের সামনে দাঁড়ালো, মাথা নিচু করে কণ্ঠ খাদে নামিয়ে বলল, সেদিনের জন্য সরি। আমি আজকে বুঝতে পেরেছি ক্ষমতা শক্তির গৌরবে আমি অমানুষ হয়ে গিয়েছি। বিশ্বাস করুন, এরকম আমি আর কখনোই করব না। নিতু ফিচিল হেসে বলল, কোনো অঘটন নিজের সাথে ঘটলেই মানুষ বুঝতে পারে। আপনার ক্ষেত্রেও তাই হলো, তাও তো বুঝতে পারলেন, এটাই অনেক। আশরাফ কথা না বাড়িয়ে বলল, আশা আপনাদেরও কারো একজনের নম্বর চাইলো, পরে যোগাযোগ করতে চাই। এখন তো ভালোভাবে কথা বলতে পারলো না। বন্যা নিজের নম্বরটা আশরাফকে দিয়ে বলল, এটা রাখুন, বোনের যত্ন নেবেন। পরবর্তীতে বাইরের মেয়েদেরও একটু নিজের বোনের নজর